আমরা আচ্ছা, তো দেখো আমাদের উপবৃত্তের এই টাইপটা বাকির আছে। হ্যাঁ, তো এসিউ আহমেদ স্যারের বইয়ে সম্ভবত এটা নিয়ে খুব একটা বেশি অঙ্ক নাই। হ্যাঁ, মানে এই যে এই শর্তটা দিয়ে যে কোন একটা রেখা যদি কোন একটা উপবৃত্তের স্পর্শ হতে হয় বা স্পর্শ করতে হয় তাহলে এই একটা সূত্র মানতে হয়। তো এটা দিয়ে কোনো ম্যাথ নাই, তুমি একটু কেতাবে দেখিও, চেক করিও কোনো ম্যাথ পাবা কিনা। হ্যাঁ? তবে আমরা জানে নিবো আজকে, থাকুক আর না থাকুক আগেরটার মতোই। পরাবৃত্তে যেরকম আমরা দেখছি যে কোনো একটা রেখা, হচ্ছে ওই রেখাটার কোন ফর্মটা নিব আমরা, ঢাল আকার যে ফর্মটা y ইকুয়াল টু mx প্লাস c, এই রেখাটা যে কোনো রেখাকে এই আকারে আনা যায়, এই রেখাটা এই উপবৃত্ত, কোন উপবৃত্ত, উপবৃত্তটা হচ্ছে এটা, তার কেন্দ্রটা 0 0 তে আছে। ঠিক আছে, সেটা x অক্ষের সমান্তরাল হতে পারে, y অক্ষের সমান্তরাল হতে পারে, সমস্যা নাই, কেন্দ্রটা 0 0 হতে হবে। তো এই উপবৃত্ত স্পর্শ করতে হলে এই শর্তটা মানতে হবে। শর্তটা কি, যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বি সি এগুলোর পরিচয় আশা করি বুঝতে পারছো। এখন এটা মুখস্থ রাখতে হবে। কারণ এটা আসলো কিভাবে, এটা আমি তোমাদেরকে এসডব্লিউ দিতেই পারি, যে এটা আসলো কিভাবে, বলতে পারবা কিভাবে আসলো, এই শর্তটাতে আমরা কিভাবে আসতে পারি, অ্যাজ লাইক আমরা পরাবৃত্ততে যেভাবে আসছিলাম সেভাবে আসতে পারি। হ্যাঁ, মানে কনসেপ্টটা কি, তা তো তুমি বললে আমি কি করবো, ঠিক আছে, কনসেপ্টটা কি, কনসেপ্টটা হলো আমি একটা উপবৃত্ত চিন্তা করব ওই আকারের, এবং আমি রেখাটা নিব যেটা হচ্ছে এটার একটা স্পর্শক হবে। তো ধরলাম আমি এই রেখাটা নিলাম, এটা হচ্ছে এটার স্পর্শক, এই যে এই রেখাটা, যার সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, এবং যেটা এই যে উপবৃত্ত সমীকরণটা হচ্ছে ওইটা যেটা দেওয়া আছে, এটা আর এটা হচ্ছে এটা। ঠিক আছে, তা এখন কি হয়েছে, এইটা স্পর্শ করছে, স্পর্শ করলে আমরা কি করব, ও এটা দ্বারা এটাকে সিদ্ধ করব, সিদ্ধ করে আমরা কি করব, এক্স এর একটা দ্বিঘাত রাশি পাবো, তাই না? তা এখন যদি স্পর্শ করে তাহলে সেই দ্বিঘাত রাশিটার কি হবে, নিশ্চয় আগের মান শূন্য হবে, কারণ একটাই সমাধান পাইতে হবে যদি স্পর্শ হতে হয়। আর যদি ছেদক হয় তাহলে তো দুইটা সমাধান পাইতাম, তাই না? আমাদের তো স্পর্শ পেতে হবে একদম আগেরটা। তাহলে আমরা যদি সেটাই করি, মানে হচ্ছে এটাকে যদি তুমি 1 নম্বর নাম দাও, এটাকে 1 নম্বর নাম দিই, আর এটাকে ধরো 2 নম্বর নাম দিই, তাহলে সলভিং 1 and 2, তাহলে কি পাবো, তাহলে ওই সত্যটা পাই যাবো অবশ্য। মানে ওটা হবে কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে এম এক্স প্লাস সি হোল স্কোয়ার, মানে প্রতিস্থাপন করে দিয়েছি, বি স্কোয়ার প্লাস 1। তো এটাকে তুমি যদি একদম সিম্পলিফাই করো, তাহলে আমি একবারই লিখে দিচ্ছি, এটা পারবা আশা করি, বি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার, দাঁড়াও, এটা হবে, একবারে যেহেতু করতেছি আমরা একবারে লিখে দিই, মানে ওটাকে কাটাকুটি করলে এক্স এর একটা দ্বিঘাত রাশি আকারে বানাইতে হবে, যেটা এক্স স্কোয়ারের সবটা হবে বি স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার। এটা তো পরীক্ষায় আসবে না, এটা তো প্রতিবেদন দেখাচ্ছে আর কি। এটা আসবে, মানে এক্স এর একটা দ্বিঘাত রাশি আসলো, তাই না? এক্স এর একটা দ্বিঘাত রাশি আসলো, এই যে এক্স স্কোয়ার এক্স সি, এক্স প্লাস বি এক্স প্লাস সি। তো এখন এই যে এটাকে যদি আমি 3 নম্বর নাম দিই, 3 নম্বর সমীকরণ, তো 3 নম্বর সমীকরণের 3 নং এর কি হতে হবে, নিশ্চয় একটা শূন্য হইতে হবে যদি স্পর্শ করতে হয়। ঠিক আছে, তো নিশ্চয়কের মানটা কি হবে, বি স্কোয়ার, কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac।
ইকুয়াল টু 0। এটা যদি করি, বাসায় ক্যালকুলেশন করবা, তাহলে তুমি এই শর্তটাতে চলে আসতে পারবে। ঠিক আছে? এখন এটা তো বলে দিলাম কিভাবে আসলো। কথা হলো এটা মুখস্থ রাখতে হবে, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? শর্ত একটাই, তোমার উপবৃত্তটা হতে হবে কেন্দ্র শূন্য শূন্য, কেন্দ্রটা অবশ্যই শূন্য শূন্য হতে হবে। আর কি তোমার হচ্ছে এই যে রেখাটাকে ঢালাকারে নিয়ে আসতে হবে। এখন সেরকম ওই সত্যটা দিয়ে যদি আমরা একটা ম্যাথ দেখি, বলছে যে সি এর মান কত হলে সরল রেখাটি, এই যে এই সরল রেখাটি এই উপবৃত্তের একটা স্পর্শক হবে। সত্যটা মনে থাকলে এই অঙ্কটা কোনো ব্যাপার, তাই না? তাহলে সিটা প্রথমে আগে এই রেখাটাকে আদর্শ আকারে বা ভাল আকারে নিয়ে আসো, তাহলে ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস এক্স প্লাস সি বাই টু, এটা হচ্ছে ঢালাকার আসলো। আর এরপর হচ্ছে এটার এখানে এর মান কত, এখানে এর মান হচ্ছে তোমার কত রে, √20, তাই না? √20 মানে কত? 4×5 = 20, 2√5। আর বি এর মান কত এখানে? বি এর মান হচ্ছে √5। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখন বলছে আমরা শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে যেহেতু স্পর্শক ওই এটা এই উপবৃত্তটার স্পর্শক, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার হওয়া লাগবে, তাই না? তো এইখানে সি মানে কত? এখানে সি মানে ওই যে সি বাই টুটা, তাই কিনা বলো? সি বাই টু স্কোয়ার। ঠিক আছে? আর হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু কত? এ স্কোয়ার মানে হচ্ছে 20, এম স্কোয়ার মানে কি -1 স্কোয়ার, আর বি স্কোয়ারের মানে কি, বি স্কোয়ার মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালুটা পাই যাবো। ঠিক আছে? নো, নো, বর্তমানে হচ্ছে না। হ্যাঁ, অনার্স। এরপরে উম এটা হচ্ছে এসিও আমাদের বইয়ে যেই কয়েকটা অঙ্ক আছে, মানে একটু স্পর্শক টাইপের। আহ ওই 8-এর 1 নম্বরটা যেটা আছে, একটা উপবৃত্ত এত রেখাকে এক্স অক্ষের উপর এবং এত রেখাকে ওয়াই অক্ষের উপর ছেদ করে, আহ এর সমীকরণ নির্ণয় করতে বলছে। একটা উপবৃত্ত এত রেখাকে এত, এত রেখাকে এত, সমীকরণ, উপবৃত্তটার সমীকরণ। বলো দি পারবা কিনা এটা? একটা উপবৃত্ত আছে যেটা এখানে দুইটা রেখা দেয়া আছে, দুইটা রেখাকে কোথায় কোথায় কোন কোন বিন্দুতে ছেদ করছে ওটা দিয়ে দিছে, এই যে এত বিন্দুতে, সরি, এইটা রেখাকে এক্স অক্ষে আর ওইটা রেখাকে ওয়াই অক্ষে ছেদ করছে। এখন আমাদেরকে উপবৃত্তর সমীকরণটা চাইছে, কিভাবে বের করবো? তো এই অঙ্কটা আসলে স্পর্শক রিলেটেড না, কিন্তু হচ্ছে আমরা করতে পারি আর কি। কিভাবে করা যায়? তো আমাদেরকে প্রথমে উপবৃত্তটা ধরে নিতে হবে যে লেট হচ্ছে উপবৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন আমি কেন এটাই ধরলাম? এটা হচ্ছে আদর্শ আকারটাই ধরছি আমি। ঠিক আছে? এক্স অক্ষের সমান্তরাল হবে কি ওয়াই অক্ষের সমান্তরাল হবে এটা জানি না, এ বি এর মান বের করলে বুঝতে পারবো। তবে আমরা ধরে নিলাম যে অক্ষগুলা এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে আছে, সেই হিসাবে ধরা হলো আর কি। কিছু বলা নাই যেহেতু। তো এখন আমাদেরকে এখান থেকে এ আর বি এর মান বের করলে হয়ে যাচ্ছে। তো এ আর বি এর মান বের করার জন্য আসলে তোমাকে কি দিছে, ওই দুইটা শর্ত দেয়া আছে যে ওই রেখাকে এক্স অক্ষে, ওই রেখাকে ওয়াই অক্ষে ছেদ করে, তাহলে ওখান থেকে পয়েন্ট গুলা তুমি পাবা না, পয়েন্ট গুলো পাবা না। এই রেখাকে যদি এক্স অক্ষকে ছেদ করে, এই রেখাকে যদি এক্স অক্ষকে ছেদ করে, তাহলে কোন বিন্দুতে ছেদ করছে ওটা পাবো না? পাবো। এই রেখাকে যদি ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে কোন বিন্দুতে ছেদ করছে? পাবো না? পাওয়া যাবে। তো প্রথম রেখার ক্ষেত্রে, ঠিক আছে, ছেদবিন্দুর এক্স স্থানাঙ্কটা কি হবে বলো? এক্স অক্ষের উপর যেহেতু ছেদ করে, ছেদবিন্দুর ওয়াই স্থানাঙ্কটা কি জিরো হবে না? ধরো y1 = 0 হবে, তাই না? তাহলে x1 এর ভ্যালু বের করতে হবে। তাহলে x1 কি হবে? x1 হবে x1/9, আর y1 এর ভ্যালু তো 0 + 1, তাহলে x1 এর ভ্যালু কত হচ্ছে? 9।
তাহলে প্রথম ক্ষেত্রে যে ছেদবিন্দুটা ওটা হচ্ছে x1 y1, দ্যাট ইজ হচ্ছে 9,0 না, এই এত এক্স অক্ষের উপর 9,0 বিন্দুতে ছেদ করছে। বুঝছো? দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কি হবে? দ্বিতীয় রেখার ক্ষেত্রে হুম, হ্যাঁ, হ্যাঁ, মানে হচ্ছে রাইট, x2 হবে 0 কারণ y অক্ষকে ছেদ করছে। তাহলে y2 এর ভ্যালু কত আসবে? y2 আসবে হচ্ছে তোমার 3। এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা বিন্দুটা আসতেছে কত? x2 y2 হচ্ছে আহ 0, তো বিন্দু দুইটা পাই গেছো, এই দুইটা বিন্দু আসলে কি করতেছে? আহ আহ, এই উপবৃত্তটাকেও ছেদ করতেছে, তাই তো বলছে। তো এখন আমরা এই দুইটা বিন্দু দ্বারা উপবৃত্তটাকে সিদ্ধ করব। বা এই যে তুমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিতা, ধরো এটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে এটা সিদ্ধ করব এই দুইটা দিয়ে। সো প্রথম হচ্ছে 9,0 এর জন্য, 9 এর জন্য, 9 এর জন্য এক থেকে তুমি কি পাবা? এক থেকে তুমি a এর ভ্যালু পাই যাবে নাকি? হ্যাঁ, a এর ভ্যালু পাই যাওয়ার কথা। তুমি যদি 9 তাহলে এক্স স্কোয়ার, সরি, এ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে পাচ্ছ কত? 9 নং 81, 81, আমাদের তো এ স্কোয়ারটাই লাগে। আর হচ্ছে 0, 3 বিন্দুর জন্য, 0, 3 এর জন্য 1 নং থেকে কি পাচ্ছ? বি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছ? এটাও 9 পাচ্ছ কি? না, হ্যাঁ, এটা তো 9 পাচ্ছ, ওটা 81, হ্যাঁ। সো অতএব আমাদের যে ইয়াটা সমীকরণটা x² বাই 81 আর y² বাই 9, তাই না? এখন দেখো, এই অঙ্কটা আমার কি করে দেওয়ার কোনো দরকার ছিল? কোনো দরকারই ছিল না। তোমরা যদি একটু নিজে ঘাটাঘাটি করতা, তাহলে আমাকে জাস্ট যেগুলো তুমি পারতা না সেগুলো করে দিতে হতো, তাহলে আমরা বেশি আগাইতে পারতাম। আচ্ছা, তাহলে আমরা পরেরটা করি। পরের অঙ্কটাতে দেখো কি বলছে, পড়ো। বলছে যে প্রমাণ করো যে এত রেখাটি এত উপবৃত্তকে স্পর্শ করে, এটা প্রমাণ করতে হবে। তারপরে কি বলছে? স্পর্শ বিন্দুগুলো বের করতে বলছে। কি করবা? অবশ্যই অ্যাপ্লাই হবে, কেন অ্যাপ্লাই হবে না? এখানে যদি আমি আহ ধরো, এখানে দুই ভাবে অঙ্কটা করা যায়, একটা বড় করে একটা ছোট করে। ধরো তোমার এই প্রশ্নটা যদি 4 মার্কের জন্য আসে, 4 মার্কস, বা খতে কিংবা গতে, তখন তুমি কিভাবে করবা? যেভাবে আমি তোমাকে শিখাইলাম, যে একটা দ্বিঘাত রাশি বানাইতে হবে, ওয়াই কে ওই উপবৃত্তের সমীকরণে ইনসার্ট করে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ বানায় বলতে হবে যে নিশ্চয় একটা 0 হইলে পরে এটা স্পর্শক হবে, স্পর্শ করবে। তখন তুমি সেখান থেকে শর্তটা নিয়ে আসবা, নিশ্চয় একটা 0 ধরে যেই শর্তটা আসবে সেটাই হবে তোমার অ্যান্সার, যে এটা হলে প্রত্যয়টা প্রত্যয়কে স্পর্শ করবে, এটা বলবা। কিন্তু যদি ধরো ক তে আসে 2 মার্কের জন্য কিংবা এমসিকিউ তে আসে, তখন তুমি ওই সূত্রটা হাত নিবা। বুঝাতে পারছি? আমি যদি 4 মার্কের জন্য করি এটা, তাহলে এটা হবে এরকম: y = x - 5, এটাকে 1 নং সমীকরণ দেওয়া লাগবে আমাকে। আর হচ্ছে এই যে 9x² প্লাস 6y² 144, এটাকে 2 নম্বর সমীকরণ দেওয়া লাগবে। দিয়ে আমাকে বলা লাগবে যে সলভিং 1 and 2, মানে ওই যে এই চলক দিয়ে যেটা করলাম তাই করতেছি। সো 9x² 16x - 5 হোল স্কোয়ার 140, এখান থেকে একটা নিশ্চয় এক্স এর দ্বিঘাত রাশি আসবে। ওইটাকে আমাদের ওই দ্বিঘাত রাশিটা নিশ্চয় একটা শূন্য দেখায় সত্যটা নিয়ে আসতে হবে, যে এটা সত্য। তাহলে এখন সেটা করি। উম, হ্যাঁ, 9x², তাহলে এটা কত করো দি? 16x², তারপর করো, কত হবে? 5 × 10 - 160
এক্স, 5 5 25, 25 আর 16 গুণ করলে কত হয় দেখো তো, 25 আর 16 গুণ করলে কত হয়? কত কত? 400? হ্যাঁ, তাহলে 25x² মাইনাস 160x, আর এটা কত আসবে তাহলে? 256 নাকি? এখন দেখো, এইটা আমরা পাইলাম, এটা এক্স এর দ্বিঘাত রাশিটা পাইলাম। এখন আমরা যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারি আসলে, যে এই দ্বিঘাত রাশিটার, সরি, এই দ্বিঘাত রাশিটার নিশ্চয়কের মান ডি এর মানটা d² - 4ac টা এটা শূন্য আসছে, তাইলে তো অবশ্যই এটা, তাইলে অবশ্যই একটা স্পর্শক হবে, কারণ স্পর্শক এবং আহ, উপবৃত্তের সমাধান তো একটাই, তার মানে ওদের যে নিশ্চয়কটা আসবে সেটা শূন্য আসবে। তো এখন দেখবো যে এটা শূন্য আসে কিনা, শূন্য প্রমাণ করতে পারলে অ্যান্সার হয়ে যাবে। তো দেখি হয় কিনা। তাহলে আমাদের এটা ঠিক করছে তো না, 5 জনের 10, তাহলে করো তো, হয় কিনা। এখানে কি কমন যায় কিছু? 5 দিয়ে 5 বা 16 হচ্ছে না, না? দেখো নিশ্চয়কের মানটা কি শূন্য আসে কিনা। 160² -4 × 25 × 256, এই ভ্যালুটা কি জিরো আসে কিনা দেখো তো। আসার কথা। না আসলে আমরা ক্যালকুলেশন মিস্টেক। হ্যাঁ, তাহলে জিরো, তাহলে হয়ে গেল। তখন তুমি এখানে লিখবা যে যেহেতু d = 0, অতএব আহ, এই যে 1 নং রেখাটি 2 নং উপবৃত্তের স্পর্শ করে। হ্যাঁ, আর এখন স্পর্শবিন্দু, স্পর্শবিন্দু কোনো ব্যাপার? এই যে এটাকে সমাধান করলে স্পর্শবিন্দুর এক্স স্থানাঙ্কটা পাওয়া যাবে নাকি না বলো? তাহলে এটা সলভ করো, এটা সলভ করলে এক্স এর ভ্যালু কত আসে বলো? এটা যদি আমি ধরো 3rd নম্বর দিই, সলভিং 3, ক্যালকুলেটারে করবা, এক্স এর ভ্যালু কত আসবে? হ্যাঁ, ওই যে ওটাই আসার কথা, এদের অ্যান্সারে ওটা আছে। আর ওয়াই কোথায় পাবো? ওয়াই কিভাবে পাবো? এক্স তুমি পাইছো, ওয়াইটা তুমি যে কোনো এখান থেকে পাইতে পারো, 1 নম্বর থেকে নিতে পারো, অথবা তুমি 2 নং থেকেও বলতে পারো। সো আমি এখানে বললাম যে ওয়ান হতে, ওয়ান হতে ওয়াই ইকুয়াল টু কি পাবো? এই -9/5। অতএব যে স্পর্শ বিন্দুটা এক্স ওয়াই, সেটা কি আসবে? -16/5 -9/5। আর ধরো এটা যদি এমসিকিউ তে আসে, এমসিকিউ তে কি এত বড় করে করবা? মানে স্পর্শ বিন্দু বের করবা? অবশ্যই না। তুমি কি করবা? তুমি বলছিলে আমাকে চেক করবা, এইটা দ্বারা, অপশন গুলো দ্বারা সিদ্ধ করবা কারটার সাথে মিলে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপরে এইটা একটা এক্সট্রা টাইপ, যদি আর কি কোথাও চলে আসে। এটা একটা হলো যে, মানে উপবৃত্তেরই, যে উপবৃত্তের উপকেন্দ্র এবং দিকাক্ষের মধ্যে হতে দূরত্ব বের করা। আমরা জানি কেন্দ্র হতে দিকাক্ষের দূরত্ব কত হয়? a/e। কেন্দ্র হতে উপবৃত্তের দূরত্ব হয় এই, আর কেন্দ্র হতে শীর্ষের দূরত্ব হয় এ, উপবৃত্তের ক্ষেত্রে আর কি, মানে যদি আমি এক্স অক্ষের সমান্তরাল ধরি আর কি। ওয়াই অক্ষের সমান্তরাল ধরলে জাস্ট ফ্লিপ হবে, মানে বি আসবে খালি এটা। তো এখন আমাদের দরকার কোন লেন্থটুকু? আমাদের দরকার হচ্ছে এই যে এতটুকু লেন্থ, ওই যে ইন্ডিকেট করে দেওয়া আছে, এই যে এতটুকু length। তো এতটুকু থেকে এতটা পুরোটাই তো a/e, এখান থেকে যদি এতটুকু বিয়োগ দিই এই, তাহলে এটা পাই যাচ্ছে a/e ইন্টু -a। আর এগুলো তো আগে থেকে জানি, উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2a, আর 2a/e হচ্ছে দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, এটা আমাদের জানা আছে। তো এটা দিয়ে কি ম্যাথ আমি দিছি? হ্যাঁ, এই যে একটা ম্যাথ আছে, বলছে কি এই উপবৃত্তের একটি ফোকাস ও এর অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। ফোকাস, ফোকাস মানে এস এর, এস এর এবং অনুরূপ নিয়ামকের দূরত্ব মানে দ্বিকাক্ষের দূরত্ব, এইটাই না তাহলে?
এই যে উপকেন্দ্র আর দ্বিকাক্ষের দূরত্ব এটাই। তো এটা বোধহয় কোথাকার জানি ম্যাথটা, আমি নাম্বারটা দিতে ভুলে গেলাম। এটা ওই এসিও আমাদের বইয়ে আছে। আচ্ছা, এটা কোনো ব্যাপার তাহলে বলো? এটা হচ্ছে জাস্ট ওই সূত্রটা ফেললেই হচ্ছে। আগে উপপাদ্যটাকে আদর্শ আকারে নিয়ে আসো। তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার বাই 5 ওয়াই স্কোয়ার বাই 4। আর এখানে কি হবে? 1 বাই, না না, কি করছে, সরি, এটা হবে এক্স স্কোয়ার 1 বাই 4 ওয়াই স্কোয়ার 1 বাই 5 1। এটা বুঝছো না? এখান থেকে এখানে যে আসছে, মনে মনে করে এটা 1 আছে। তাও লবকে 4 দ্বারা ভাগ করো, এটাকে 4 দ্বারা ভাগ করো। অনেকে আসলে বুঝে যায় না, বুঝতে পারে না। এখানে 1 আছে আর কি, ধরো। আচ্ছা, তো হয়ে গেল। এখন সূত্রটা ফেলো। এটা তো তোমার ওই আদর্শ, একদম আদর্শ উপবৃত্ত, একদম মানে ওই যে কেন্দ্র 0 0 এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমি ডিরেক্ট ওই সূত্রটা যদি আমার মাথায় থাকে বা জিনিসগুলো মাথায় থাকে, তাহলে জাস্ট কি হবে? ডিস্টেন্সটা কি হবে? এ বাই ই মাইনাস এই। এটা বুঝছো তো এখন? এটা তো বুঝাই দিলাম আমি, চিত্র ওটাই। এটা চিত্র। আরে, চিত্র হচ্ছে এটাই, নতুন কোন চিত্র না। এই যে চিত্র এটাই। সো এখন জাস্ট আমার ই এর ভ্যালু বের করা লাগবে। এর ভ্যালু তো আমি জানি, এর ভ্যালু কত হবে এখানে বলো তো? দেখো, এটা এক্স অক্ষের সমান্তরাল কিন্তু। কিভাবে বুঝলাম? এক্স অক্ষের সমান্তরাল কিভাবে? 1/4, ছোট না বড়? এ ইজ গ্রেটার দেন বি। হ্যাঁ, হ্যাঁ, ওটাই, ওটাই। ওই আর কি না, একদম সলিড অ্যান্সার দিতে হবে। হলো। এ এ হচ্ছে হাফ। তাহলে ই দরকার। ই বের করার জন্য তো বি লাগবেই। তো ই ইকুয়াল টু কি হবে? রুট ওভার 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। রুট ওভার 1 - বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1/5। এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1/4। সো কত আছে এটা? রুট ওভার 1/4/5। সেটা আসছে 1/√5। সো এখানে a এর ভ্যালু বসাই দাও। a এর ভ্যালু হাফ, e এর ভ্যালু 1/√5। এখানে a এর ভ্যালু হচ্ছে হাফ, e এর ভ্যালু হচ্ছে 1/√5 ইন্টু আছে। তো এটা করে যা অ্যান্সার আসবে ওটাই আমাদের উত্তর আর কি। 2√5 আসার কথা। হুম, হ্যাঁ, বলো কি বললা? এই তো হয়ে গেল। এটি কি? কোন একটি উপবৃত্ত উপকেন্দ্র ও অনুভূমিক দ্বিকক্ষের মধ্যবর্তী দূরত্ব 16 ইঞ্চি। ও মানে ওইটারই যে উপকেন্দ্র এবং অনুভূমিক দ্বিকক্ষের দূরত্ব 16 ইঞ্চি, মানে বলে দিছে যে এ বাই ই মাইনাস এই, এই ভ্যালুটা হচ্ছে 16 আর কি। উৎকেন্দ্রিকতা বলে দিছে হচ্ছে ই, উৎকেন্দ্রিকতা দিয়ে দিছে। উপবৃত্তের প্রধান অক্ষের প্রধান অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রধান অক্ষ দুটির দৈর্ঘ্য মানে 2a কত আর হচ্ছে 2b কত, পারবা না? হ্যাঁ, রাইট। এখান থেকে তুমি এটা বের করবা। ই এর ভ্যালু তোমার জানা আছে, দ্যাট ইজ 3/5। এখানে এর ভ্যালু পাই গেলা, 2 এর ভ্যালু পাই যাবে। আবার ই স্কোয়ার, এই সূত্রটা দিয়ে 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখান থেকে তুমি বি পাই যাবা। বি পাই গেলে তুমি বিও পাই যাবা। আচ্ছা, এরপরে আজকে আমাদের শুরু করতে হবে হাইপারবোলা বা হাইপারবোলা আর কি, অধিবৃত্ত। উপবৃত্ত শেষ, অধিবৃত্ত। আচ্ছা, একই জিনিস মানে একদমই উপবৃত্তের মতোই। খালি এখানে একটু মানে সমীকরণ গুলো আসলে উপবৃত্তের মতো, এই জন্য আর কি একই বললাম। চিত্রটা তো অবশ্যই একই না, চিত্র একটু আলাদা আলাদা হবে। তাহলে প্রথমে আমরা যেভাবে শিখতে পারি সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে এই অধিবৃত্তটার ই এর ভ্যালু কত হবে মনে আছে তোমার? যে কণিকটা যদি অধিবৃত্ত হতে হয়, হাইপারবোলা হইতে হয়, তাহলে ই এর ভ্যালু কত হইতে হবে?
এটা হতে হবে ই এর ভ্যালু কত হলে ওটা অধিবৃত্ত হবে, এসপি বাই পিএম ইকুয়াল টু ই, এসপি বাই পিএম ইকুয়াল টু ই, এটা হুম, এর ভ্যালু তো মাইনাস হবে না এটা, ঠিক আছে। ওয়ান থেকে যদি এটা হয় অসীম পর্যন্ত হয় এর ভ্যালু, আর উপবৃত্তের ক্ষেত্রে কি ছিল বলো দি, উপবৃত্তের ক্ষেত্রে ছিল লেস দেন ওয়ান এর ভ্যালু, জিরো থেকে এটা। আর পরাবৃত্তের ক্ষেত্রে ওয়ান, আর বৃত্তের ক্ষেত্রে জিরো, আর হচ্ছে এই এটার ক্ষেত্রে অসীম হয় আর কি, মানে ওই যে সরলরেখার ক্ষেত্রে। যাই হোক এগুলো মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে এইটা প্রথম কথা, এই যে এটা এর যে এর ভ্যালুটা ওটা অবশ্যই ওয়ান এর চেয়ে বড় হবে। এটা প্রথম পার্থক্য উপবৃত্তের সাথে, যে উপবৃত্তের ক্ষেত্রে এর ভ্যালুটা লেস দেন ওয়ান হতো, এখানে ওয়ান এর চেয়ে বড় হবে অধিবৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পার্থক্য। এখন হচ্ছে ইন্ট্রোডাকশন যেহেতু বললাম, ইন্ট্রোডাকশন ওই একই জিনিস, এখানেও ওই একই জিনিস, সেটা হলো যে এসপি বাই পিএমটা এটা ই এর সমান হবে এটার ক্ষেত্রে, অলওয়েজ এটা সব কণিকের ক্ষেত্রে মানে সত্য, এসপি বাই পিএম ইকুয়াল টু ই হবে। সো এটা যদি সমীকরণ বের করতে বলে তাহলে এটা একটা উপায়। কি কি জানতে হবে তাহলে, এক, নিয়ামক রেখা, নিয়ামক রেখা, দুই হলো উপকেন্দ্র, উপকেন্দ্র, তিন হলো আহ উৎকেন্দ্রিকতা। তাহলে তুমি কি বলে অধিবৃত্তের সমীকরণটা পাই যাবা, এই তিনটা জিনিস যদি জানো। কিভাবে পাবা, এসপি বাই পিএম ইকুয়াল টু ই এই সূত্র দিয়ে। তাহলে এটা তিনটাতে আমরা দেখলাম, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, তিনটাতে এটা আছে, তিনটার ক্ষেত্রে এটা আহ ভ্যালিড এটা। এখন আমরা যদি পরিচয় পর্বে যাই, তো একটা অধিবৃত্ত দেখতে কিরকম, আহ এটা পরে আসতেছি। একটা অধিবৃত্ত দেখতে কিরকম, একটা অধিবৃত্ত আমি যদি একটা এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্ত নিই এবং কেন্দ্রটা যদি ওর ধরি জিরো জিরো বিন্দুতে, তাহলে ওই অধিবৃত্তটা দেখতে তোমার এরকম হয়। পরিচয় আর কি। ধরো এইটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, আর এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে জিরো জিরো বিন্দু, ঠিক আছে। তো অধিবৃত্তের একটা কেন্দ্র থাকে, সেটা ধরো এই মূল বিন্দুটাই। তো আমাদের অধিবৃত্তটা হচ্ছে এরকম দেখতে। এটা একটা এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্ত যার কেন্দ্রটা মূল বিন্দুতে আছে, কাইন্ড অফ একটু পরাবৃত্তের মতোই। তবে এটা কিন্তু, এখানে কিন্তু দুইটা অধিবৃত্ত নাই, এটা কিন্তু একটা অধিবৃত্তই, একটা অধিবৃত্ত দুইটা আলাদা পার্টে আছে, কিন্তু এটা একটা অধিবৃত্ত, বুঝতে পারছি। সো এটা এদিক পর্যন্ত অসীম পর্যন্ত যাবে, এটা এদিক পর্যন্ত অসীম পর্যন্ত যাবে, এটা এদিক পর্যন্ত অসীম পর্যন্ত যাবে, এটা এদিক পর্যন্ত অসীম পর্যন্ত যাবে। আমাদের যে পরাবৃত্তটা ছিল ওটা হচ্ছে এরকম ছিল আর কি, একটু মানে বাঁকানো, এই যে একটু বেশি কার্ভ করা, মানে কি বলে ওটাকে, কার্ভটা একটু বেশি ছিল। এটার ক্ষেত্রে কার্ভটা একটু কম হবে আর কি, ঠিক আছে। বাকি বুঝাইতে পারছি। এটা কিন্তু দুইটা আলাদা অধিবৃত্ত নয়, এটা একটাই অধিবৃত্ত। এই যে হলুদ যে রেখাটা দেখতেছো, এটা একটা অধিবৃত্ত এবং এটা কেন্দ্রটা মূল বিন্দুতে আছে। আচ্ছা, এখন কি কি পরিচয়ের, এইটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো এর, নর্মালি আমরা এটাকে অক্ষরেখা নামে চিনি, কিন্তু এর ক্ষেত্রে আমরা বলবো আর অক্ষ, ঠিক আছে। যে যে অক্ষে, মানে যে অক্ষটা মানে এক্স অক্ষ মানে কেন্দ্র দিয়ে যেটা গেছে আর কি, যে অক্ষে এক্স অক্ষের সমান্তরাল বললাম না, তাহলে এটা হচ্ছে আর অক্ষ। আর এই যে এটা মূল কেন্দ্র দিয়ে কেন্দ্রের উপর যে লম্বর মতো দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো, অনুবন্ধী অক্ষ। মানে উপবৃত্তের সাথে যদি মিলাই, উপবৃত্তে এটা ছিল বৃহৎ অক্ষ আর অক্ষটা ছিল বৃহৎ অক্ষ, আর অনুবন্ধী অক্ষটা চিন্তা করতে পারো ইয়ার মতো, কি বলে, আরে ওই যে আহ, ক্ষুদ্রাক্ষের মতো, কিন্তু এখানে আমরা এটা নামে করবো আরক্ষ এবং অনুবন্ধী অক্ষ।
আর কোন বন্ধু একটু যদি দেখাই এরকম করে, ধরো এটা একটা উপবৃত্তের মতো হলো না, এই যে ভিতরে যে আমি আঁকলাম। এখন কি হয়েছে, আমি যদি এটাকে আহ উল্টা এইদিকে মানে এইটা না করি, দাঁড়াও, একটা বুদ্ধি আছে, মিরর করে দিই, এই যে এরকম করে। আর এটা যদি মিরর করি হচ্ছে এদিকে, দেখো। সো মানে ওই অধিবৃত্তের দুইটা পাশ, ধরো যে এইগুলা কথা ভুলে যায়, ঠিক আছে, এগুলা নাই, হ্যাঁ, যে ধরো যে এটা নাই, ধরো যে এইটাও নাই, ঠিক আছে, যে এইটা, এই যে এই জিনিসটা আর এইটা, এটাকে যদি ধরে এইভাবে এ পাশে নিয়ে আসি, দুইটাকে ধরে আমি যদি উল্টাই দিই, তাহলে আমি একটা উপবৃত্ত পাচ্ছি। বা উপবৃত্তটাকে যদি ভাঙিয়ে যদি দুপাশে উল্টাই দিই, তাহলে আমি একটা হচ্ছে অধিবৃত্ত পাচ্ছি। মানে এইটা এইভাবে রিলেট করতে পারো আর কি। একদমই এক্স্যাক্টলি এই জিনিসটা এটা না, এইটা। তো আমাদের আগে জিনিসগুলো নিয়ে আসি, এগুলো বাদ দিয়ে দিই, হলো। তাহলে কেন্দ্র পাইলাম, আরক্ষ পাইলাম, অনুবন্ধী অক্ষ পাইলাম। আর কি আছে? অবশ্যই তোমার কণিক প্রত্যয়, ওখানে যদি উপকেন্দ্র না থাকে তাহলে হবে এখানে উপকেন্দ্র আছে। এই ডান পাশের সাইডটা একদম তোমার ইয়ার মতোই, পরাবৃত্তের মতো চিন্তা করতে পারো। তাহলে এইটা হবে তোমার শীর্ষ, একটা শীর্ষ এস, এইটা সরি উপকেন্দ্র। আর এটা হবে শীর্ষ, একটা শীর্ষ, এটা হবে কেন্দ্র যেটা ও দাও, এটা হবে আরেকটা শীর্ষ, এটাকে এ প্রাইম দাও, এটা হবে আরেকটা কি আহ কি বলে, উপকেন্দ্র এস প্রাইম। নিয়ামক রেখা আছে, হ্যাঁ নিয়ামক রেখাও তো আছে, এই যে এখানে একটা নিয়ামক রেখা, এই- এইটা একটা নিয়ামক রেখা, কি করছে, এটা একটা নিয়ামক রেখা, আর এর সাথে এটা একটা নিয়ামক, ঠিক আছে, এইগুলো নিয়ামক রেখা, নীলগুলো নিয়ামক রেখা। আর কি আছে, আরো আছে, আর হচ্ছে এই যে উপকেন্দ্রিক লম্ব, এইগুলা গোলাপিটা উপকেন্দ্রিক লম্ব। মনে করো যে দুইটা পরাবৃত্ত একসাথে আছে এরকম আর কি, বাম সাইড ডান সাইড দুইটা একসাথে আছে, এইভাবে চিন্তা করলে হয়। উপকেন্দ্রিক লম্ব পরাবৃত্তে যেরকম যেরকম ভাবে ছিল, এখানে ঠিক এরকম ভাবে, মানে একটা সাইডে ওই ওই জিনিসগুলো আছে আর কি, ঠিক আছে। আর কি, এই তো ওইগুলাই, মোটামুটি এইগুলাই। আর এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, এইটা, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লেন্থ। আমরা কি করতেছি এখানে, আমরা হচ্ছে একটা উপবৃত্ত নিলাম, সরি অধিবৃত্ত নিলাম, ওইটার বিভিন্ন উপাদানগুলো কিভাবে থাকে, কোন ওরিয়েন্টেশনে থাকে ওটা দেখতেছি। এরপরে নেক্সট কাজই হবে আমাদের এই উপাদানগুলো বের করা, যেরকম কিনা আগের দুইটাতে করছি আর কি। এটা গেল। আর এইগুলো পয়েন্ট গুলো নাম দাও, এটা জেড পয়েন্ট নাম দাও, পাদবিন্দু, নাম রাখার পাদবিন্দু, এটা হচ্ছে জেড প্রাইম। আরো আছে, আরো জিনিস আছে। আরেকটা হচ্ছে এইটা আছে তোমার, যে শীর্ষে স্পর্শক, এই যে শীর্ষে স্পর্শক, সবই থাকবে। আর কি আছে এরপরে, যেটা ইম্পর্টেন্ট আর কি, এটা চিত্রটা একটু বেশি ঘিচিমিচি হয়েছে, আমি ওইটা এই জিনিসটা এখানে দেখাচ্ছি। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা দেখো। আচ্ছা, এটা আমরা এরপরে পেজে আমরা করবো, ঠিক আছে, আপাতত এটা বাদ দিচ্ছি। সো এইটা হচ্ছে প্রাথমিক পরিচয় একটা উপবৃত্ত, সরি অধিবৃত্ত, কি কি এলিমেন্টস থাকে, ওই এলিমেন্টস গুলোর মধ্যে কিভাবে সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে, এগুলো নেক্সট আমাদেরকে পড়া লাগবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি,
আচ্ছা, এখন আমাকে বলো, তুমি একটা অধিবৃত্তে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ, নিয়ামক রেখা, উপেন্দ্রিক লম্ব এগুলো আইডেন্টিফাই করতে পারবা তো নাকি? হুম। ঠিক আছে, এরপরে আমরা ওরিয়েন্টেশন যাই। ঠিক আছে, পরাবৃত্ত, অধিবৃত্ত আর উপবৃত্ত যাই বলো, সবগুলোর ওরিয়েন্টেশন তিন রকমই হতে পারে। এটা আমি বলছিলাম যে ইদার হতে পারে, কি হতে পারে, যে এক্স অক্ষের সমান্তরাল হতে পারে, এক্স অক্ষের সমান্তরাল হতে পারে। আর অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা বলবো যে ওই অধিবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল হতে পারে, আর অক্ষটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় আমরা বলবো যে ওই অধিবৃত্তটা ওয়াই অক্ষের সমান্তরাল। একটা কোণাকুণি হতে পারে যদি আমাদের ইয়াটা ইনক্লাইন্ড হয়, আর অক্ষটা যদি এভাবে বাঁকানো অবস্থা থাকে, তাহলে এই অধিবৃত্তটা হবে এরকম দেখতে, এই যে এটা। আর এইখানে ধরো ইয়াটা আছে, অনুবন্ধী অক্ষটা এটা। ঠিক আছে, এখানে অনুবন্ধী অক্ষটা এইখানে, তাহলে এইটা হবে এখানে, তাহলে এইটা। ঠিক আছে, সো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস সিমেট্রি, এক্স অ্যাক্সিস সমান্তরাল। এখন এই সমান্তরালটা যে কোনো কোয়াড্রেন্টে হতে পারে, এটা একদম কেন্দ্রেও হতে পারে, মানে জাস্ট এক্স আর অক্ষটা এক্স অক্ষের দিকে থাকবে আর কি, এক্স অক্ষের সমান্তরালে থাকবে। আর এটা ওয়াই ওয়াই অক্ষের সমান্তরাল। আর এটা কি, এটা হচ্ছে তোমার ইনক্লাইন্ড। ইনক্লাইন্ড মানে কোণাকুণি। এই তো, এখন আমাদেরকে যেটা স্টাডি করতে হবে, আইডিয়াল টাইপস অফ অধিবৃত্ত। জিরো জিরো কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষে সমান্তরাল যদি হয়, জিরো জিরো কেন্দ্র বিশিষ্ট ওয়াই অক্ষে যদি সমান্তরাল হয়, তাহলে কিরকম হবে এই সমীকরণগুলা? যা পড়ছি, তোমার মনে আছে কিনা, আমরা কিভাবে পড়ছিলাম, আমরা সমীকরণ নিছিলাম আর ওটা করেসপন্ডিং চিত্র দেখছিলাম। এরকম করে আমরা পড়ছিলাম সব ক্ষেত্রে, এখানেও তাই। যদি তোমার অধিবৃত্তটা জিরো জিরো কেন্দ্র হয় এবং যদি এক্স অ্যাক্সিসে সমান্তরাল হয়, তাহলে এটা সমীকরণটা দেখতে কিরকম হবে? যদি জিরো জিরো কেন্দ্র হয়, ওয়াই অ্যাক্সিসে সমান্তরাল হয়, তাহলে এটা চিত্রটা কিরকম হবে আর কি। ঠিক আছে, সমীকরণ চিত্র এটাই করা লাগবে আর কি আমাদের। ঠিক আছে, তাহলে আমরা করি। প্রথমে সমীকরণ দেখো, তোমার যদি জিরো জিরো কেন্দ্র বিশিষ্ট এবং এক্স এক্সিস সমান্তরাল হয়, তাহলে সমীকরণটা দেখতে হবে এরকম, জানি দেখতে হবে এটা। কি হলো এখানে, এক্স এক্স স্কোয়ার একদম উপবৃত্তের মতো না? হ্যাঁ, একদমই উপবৃত্তের মতো। তাহলে এখানে নতুন কি আসছে, নতুন একটা মাইনাস দিয়ে দিছি আমি, এর আগেরটাতে প্লাস ছিল, এখানে মাইনাস আছে। সো কিভাবে বুঝলাম জিরো জিরো কেন্দ্র বিশিষ্ট? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকবে শুধু, এক্স মাইনাস এস ওয়াই মাইনাস কে এরকম টাইপ কিছু থাকবে। আর কিভাবে বুঝলাম যে এক্স অক্ষের সমান্তরাল? এক্স এর আগে পজিটিভ আছে, কি আছে, এক্স এর, এক্স স্কোয়ার এর আগে পজিটিভ, এই জন্য এটা এক্স এক্সিস এর সমান্তরাল হবে। যদি ওয়াই এক্সিস এর সমান্তরাল হয় তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার এর আগে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে এর আগেরটাতে মনে আছে, তুমি উপবৃত্তে এক্স এক্স এক্সিস এর সমান্তরাল এবং ওয়াই এক্সিস এর সমান্তরাল কিভাবে বুঝতা? তুমি এ ইজ গ্রেটার দেন বি নাকি এ ইজ লেস দেন বি এটা দেখে বুঝতা। এখানে কি তা বলছি আমি? এখানে তা বলিনি, এখানে আমি বললাম যে এক্স এর আগে পজিটিভ হলেই হলো। এখন এটা বড় হোক ছোট হোক ডাজেন্ট ম্যাটার, বুঝাইতে পারছি? এবং এখানে এ এর পরিচয় কি আসলে, এ কি আসলে এখানে, আমি যদি এখানে এ এর পরিচয় দিই, এটা হলো আমাদের আর অক্ষের অর্ধেক, আর বিটা হলো কি, বিটা হলো আহ না না, অ্যাকচুয়ালি এটা এভাবে বললে তুমি ভুল ধরবা। এটা হলো যে অক্ষটা এক্স অ্যাক্সিসে আসে তার তার অর্ধেক, যে অক্ষ এক্স অ্যাক্সিস সিমেট্রি
তার অর্ধেক। আর বিটা হলো যে অক্ষ ওয়াই এক্সিস এর সিমেট্রি তার অর্ধেক। তাহলে এটা আর অক্ষরের অর্ধেক হতে পারে, এটা অনুবন্ধী অক্ষরের অর্ধেক হতে পারে। জাস্ট তোমার এক্স অ্যাক্সিস এর দিকে যে অক্ষরটা থাকবে তার অর্ধেকটাই হবে এ, আর ওয়াইটা বিটা জাস্ট যা বললাম এটা একটু ফ্লিপ করে নাও। এখন কথা হলো যে বুঝবা কিভাবে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল, ওই যে চিহ্নটা দেখে। এটা ক্লিয়ার করলাম। এবার চিত্রটা, এটা চিত্রটা হবে, এটা সিম্পল চিত্র আঁকতেছে আর কি। এটা চিত্রটা হবে, তোমার কেন্দ্রটা তুমি কি করবা, কেন্দ্রটা হচ্ছে তুমি মূল বিন্দুতে দিবা। এই যে কেন্দ্রটা থাকবে তোমার মূল বিন্দুতে, আর এইখানে হবে তোমার একটা পার্ট, এইখানে থাকবে একটা পার্ট। এটা হবে এটা চিত্র, সিম্পল চিত্র আর কি। কেন্দ্র মূল বিন্দুতে, এটা কেন্দ্র মূল বিন্দুতে, এইটা এখানে, এটা এখানে। ঠিক আছে? এখানে হচ্ছে তোমার এটা, এটা নিয়ে বিশদ আলোচনা করবো এরপরে। এটা হচ্ছে এটা। ওকে। আর এরপরে হচ্ছে যে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এরপর যদি পরেরটাতে যাই, পরেরটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এর সিমেট্রি। তাহলে এখানে সমীকরণটা হবে এরকম: ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হবে ওয়াই এর আগে, ওয়াই স্কোয়ার আগে পজিটিভ। এবং এটার চিত্রটা কি হবে, এটা চিত্রটা হবে কেন্দ্রটা অবশ্যই মূল বিন্দুতে, 0 0, এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এবং তোমার এগুলো থাকবে এদিকে। ঠিক আছে? এরকম এইচ কে কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষের সমান্তরাল। এইচ কে কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষের সমান্তরাল, একদমই এক্স অক্ষের সমান্তরাল কিভাবে বুঝবা? এক্স স্কোয়ার আগে পজিটিভ হতে হবে, এবং এটা সমীকরণটা দেখতে হবে এরকম: এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এইটার আগে মানে এক্স স্কোয়ার টার্মটার আগে পজিটিভ ছিল। এক্স এক্সিস সমান্তরাল, এইচ কে কেন্দ্র কিভাবে? এক্স মাইনাস এইচ ওয়াই মাইনাস কে আছে, ওইটা দেখে। এটা চিত্রটা কিরকম হবে? এইচ কে মানে কেন্দ্রটা যেহেতু এবার আর মূল বিন্দুতে নাই, কেন্দ্রটা এবার এইচ কে বিন্দুতে আছে। তো এটা যদি আমার এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, এটা যদি 0 0 বিন্দু হয়, তাহলে এইখানে ধরো এইচ কে কেন্দ্রটা আছে। এবং যেহেতু এটা এক্স এক্সিস এর সমান্তরাল, তাহলে আমাদের নিশ্চয়ই এটা এরকম এখানে আর অক্ষটা থাকবে, আর এইটা এখানে অনুবন্ধী অক্ষটা থাকবে। এইটা হচ্ছে এইচ কে বিন্দু হবে, এবং তোমার অতিবৃত্তটা দেখতে হবে এরকম। দেখো ক্লিয়ার হয়েছে কি এই চিত্রটা? আর এরপরে লাস্টে যদি আমি বলি, লাস্টেরটা কি হবে বুঝতে পারতেছো? ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার দিও না, ওয়াই এর নিচে অলওয়েজ বি। 1। চিত্রটা কি হবে? হ্যাঁ, অন্য বিন্দুতে ধরো এইচ কে বিন্দুটা এখানে আছে, তার মানে আর অক্ষটা হবে এই যে এইদিকে, আর অন্যবন্ধীটা অক্ষটা হবে এদিকে, আর তোমার পরাবৃত্তটা হবে এই যে আহ বুঝতে পারতেছো ওয়াই অক্ষের দিক, এরকম আর এরকম। আর এইটা কেন্দ্র, এটা কেন্দ্র, এটা হচ্ছে এইচ কে, কেন্দ্রটা শিফট হয়ে গেছে, এইচ কে তে চলে গেছে। শেষ। চিত্রগুলো ক্লিয়ার। আমাদের কিন্তু এই সমীকরণ দেখে চিত্র আঁকতে হবে। তো চিত্র আঁকা ক্লিয়ার, এরপর আমাদের কাজ ওই আগের মতো উপাদানগুলো বের করা। ঠিক আছে? যেভাবে আমরা উপাদানগুলো বের করতাম এখানে তাই করতে হবে। তো প্রথমটার জন্য যদি বের করি, 0 0 কেন্দ্র বিশিষ্ট এক্স এক্সিস সমান্তরাল যদি হয়, তাহলে হচ্ছে এই এতগুলো জিনিস। না, কি বলো? এটা কেমন প্রশ্ন করলে? আরে কেমন প্রশ্ন করলে তুমি? অবশ্যই না, কখনোই না। এইচ আরবিটারি একটা পয়েন্ট, এটা যে কোনো জায়গায় থাকতে পারে। আমি তো তোমাকে বোঝানোর জন্য ওভাবে আঁকলাম, আমার ইচ্ছা হলো আমি বামে ডানে উপরে মাথায় যে কোনো জায়গায়। না, উৎকেন্দ্রিকতা তোমাকে যেটা দিবে, শোনো, উৎকেন্দ্রিকতা তোমাকে জাস্ট তোমাকে যেটা করবে, এটা কতটুকু কার্ভ হবে, এটা কি এতটুকু কার্ভ হবে নাকি আরো বেশি এরকম ভাবে হবে নাকি এরকম হবে,
নাকি একদম এরকম ফ্ল্যাট হবে, সেটা উৎকেন্দ্রিকতা ঠিক করে দেয়। কার্ভটা কতটুকু। কারণ এসপি এর ইয়াটা কি, মানে হলো এসপি বাই পিএম, এই দুইটা রেশিও তো না। ধরো এইটা হচ্ছে আমাদের ওই পি বিন্দুটা, তাহলে এসপি হচ্ছে, এটা হচ্ছে পিএম, এটা হচ্ছে এসপি। তো এই দুইটা রেশিওটা আসলে তোমাকে এইটাই দিবে। ধরো যে এসপি বাই পিএম ইজ গ্রেটার দেন ওয়ান বুঝাইতে কি বোঝাচ্ছে, যে এসপিটা বেশি। তো এসপিটা বেশি মানে হচ্ছে এটা একটু কার্ভ এরকম হবে। এখন আমি যদি এসপির মান বাইরে থেকে, হ্যাঁ বলো। না, 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 ওটা না। 0 0 কেন্দ্র এবং এক্স এক্সিস সমান্তরাল যদি হয় তাহলে হচ্ছে চিত্র আঁকতে হবে। সমীকরণটা আগে লিখতে হবে, তারপর চিত্র আঁকতে হবে, তারপরে এই যত কিছু 14 গোষ্ঠী লেখা আছে এগুলো সব বের করতে হবে। ওকে, তো বের করি। প্রথমে তাহলে সমীকরণটা কিরকম হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। কেন মাইনাস? কারণ বলছে এক্স এক্সিস এর সমান্তরাল। আর এই তো এটাই। এখন চিত্র আঁকো। সুন্দর করে আঁকতে হবে এই চিত্রটা, যাতে এই চিত্র দেখে আমরা জিনিসগুলো বের করতে পারি। তাহলে কিভাবে আঁকবো চিত্রটা? এক্স এক্সিস লিখতে হবে, এক্স এক্সিসটা হবে আমাদের আর অক্ষ, আর ওয়াই এক্সিসটা হবে আমাদের অনুবন্ধী অক্ষ, এবং মূল বিন্দুটা হবে কেন্দ্র, পরাবৃত্তের, সরি অধিবৃত্তের, এটা হবে কেন্দ্র। তাহলে এটা হবে এরকম। এই এইটা। এরপর আমাদের কি কি জিনিস বের করা লাগবে দেখ। প্রথমে আমরা বের করব উপকেন্দ্রগুলো। এই যে এটা একটা উপকেন্দ্র এস, ডান দিক থেকে শুরু করতেছি। তারপর বের করবো এই শীর্ষটা এ, স্থানাঙ্ক আর কি, কি কি পয়েন্ট আছে এখানে, এস আছে, এ আছে। তারপরে এই মূল বিন্দুটা ওই একটা পয়েন্ট। তারপর এখানে নিয়ামক রেখাটা আছে, আঁকে ফেলি। নিয়ামক রেখার পাদবিন্দুটা তো লাগবে, এই যে এটা একটা নিয়ামক রেখা, আর এটা একটা নিয়ামক। নিয়ামক রেখা বুঝতে পারতেছো কোথায় থাকবে? এই বাম পাশের পোর্শনটার জন্য নিয়ামক রেখাটা ডান সাইডে, আর ডান সাইডের পোর্শনটার জন্য নিয়ামক রেখাটা বাম সাইডে, অ্যাজ লাইক পরাবৃত্ত। সো এখানে এই পয়েন্টটার নাম দেওয়া হচ্ছে জেড। জেড। তারপর এই পয়েন্টটার নাম দিবে তাহলে জেড প্রাইম। এইটা তাহলে কি এ প্রাইম, এই শীর্ষটা, আর এই যে উপকেন্দ্রটা এস প্রাইম। তাহলে উপকেন্দ্র দুইটা, এখানেও উপকেন্দ্র দুইটা থাকবে, শীর্ষ দুইটা থাকবে, নিয়ামক রেখা দুইটা থাকবে, সব দুইটা দুইটা করে থাকবে আর কি। আর এই তো। এরপর আমাদের রেখাগুলো যদি আরো আঁকি, রেখাগুলো কে কে আছে? রেখাগুলো এই যে উপকেন্দ্রিক লম্ব আছে এখানে, উপকেন্দ্রিক লম্ব আছে, এই তো। আর কি আছে? শীর্ষ স্পর্শক আছে, ওইটা কি বলছে, শীর্ষ স্পর্শক বের করছে এখানে। আচ্ছা, বের করেনি, ধরো ওটা আমিও স্কিপ করতেছি, শীর্ষ স্পর্শক বের করলে পারবা, সমস্যা নাই। সো এই জিনিসগুলো আর কি। ওকে। হ্যাঁ, এখন দেখো, এখন এখানে তোমাকে কিছু জিনিস আমাকে বলতে হবে, তাইলে তুমি এখানে স্থানাঙ্ক গুলা বের করতে পারবে। উপবৃত্তের মতো এই জিনিসগুলো এখন যেগুলো বলতেছি এগুলো একটু মুখস্থ রাখতে হবে তোমাকে। কি জিনিস? প্রথম জিনিস মুখস্থ রাখা লাগবে, সেটা হলো যে অধিবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র থেকে, তুমি আমাকে আগে বলো, উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র থেকে শীর্ষ দূরত্বটা কি ছিল বলো তো? উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র থেকে শীর্ষের দূরত্বটা কি এ ছিল না? এটার ক্ষেত্রেও তাই, এতটুকু এ। এই দুটা দূরত্ব। অবশ্য আমি এখন যা বলছি এগুলা একদম অন্ধ বিশ্বাস করে মানে নিয়ে মুখস্থ করো, যে কেন্দ্র হতে এই এ আর এ প্রাইমের দূরত্ব যথাক্রমে এ এবং এ। সো ও এ এন্ড ও এ প্রাইম ইজ ইকুয়াল টু এ। এটা কি? এ হচ্ছে এক্স এক্সিস, এখানে এই ক্ষেত্রে আর অক্ষের অর্ধেক এ, মানে এক্স এক্সিস এর দিকে যে অক্ষটা আছে সেটার অর্ধেক। তাহলে তোমাকে যদি বলে আর অক্ষের দৈর্ঘ্য কত, তাহলে এটা হবে 2a। ঠিক আছে? হ্যালো অনুপ। তারপরে কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব আমরা কত পড়ছিলাম?
মনে আছে কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব কত পড়ছিলাম? উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র থেকে উপবৃত্তের উপকেন্দ্রের দূরত্ব কত পড়ছিলাম? এই কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব কত পড়ছি? কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব। কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব। কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব। একটু আগে বললাম। এই কেন্দ্র হতে দ্বিঘাক্ষের দূরত্ব এ বাই কি? তুমি 2 আমি তো তোমাকে বলে দিলাম উপবৃত্তের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রেও তাই। কেন্দ্র হতে উপকেন্দ্রের যে দূরত্বটা সেটা হলো এই। চেঞ্জ নাই, আগেরটাই আছে। আলাদা করে মুখস্থ করতে হবে না। কেন্দ্র হতে উপকেন্দ্রের এই জন্য বললাম আগেরটা মনে আছে কিনা। আগেরটাই তো ভুলে গেছো, এখন এটা আবার কি নতুন? এটা তাহলে মনে রাখো নতুন করে। এটা হচ্ছে এই। আর কেন্দ্র হতে শীর্ষের দ্বিঘাক্ষের যে দূরত্ব এ বাই ই। কেন্দ্র হতে দ্বিঘাক্ষের দূরত্ব এ বাই ই। আগেরটাই মতোই, ঠিক আছে? তুমি এখানে খেয়াল করছো কিনা, এর আগেরটার ক্ষেত্রে এইটা লেস দেন এ বাই ই ছিল, আর এই ক্ষেত্রে এইটা গ্রেটার দেন এ বাই ই। কেন হলো? কারণ এর আগেরটাতে ইটা হচ্ছে লেস দেন ওয়ান ছিল, আর এখানে ইটা গ্রেটার দেন ওয়ান, এই জন্যই। ঠিক আছে, এটা ছোট জন্য জিনিস যদি তুমি একটু মনে রাখো তাও তো হবে। হ্যাঁ, মানে এখান থেকে দেখো কেন্দ্রতে উপকেন্দ্রের দূরত্বটা বেশি। ওখানে কিন্তু কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্বটা কম, কেন্দ্র হতে শীর্ষের দূরত্ব দ্বিঘাক্ষের দূরত্বটা বেশি ছিল। দুইটা জিনিস যদি রিলেট করি আর কি। এই যে এখানে এটা শীর্ষ, এটা উপকেন্দ্র, এটা হচ্ছে দ্বিঘাক্ষ। তো এতটুকু কম যায়, এতটুকু ছিল এই আর এতটুকু ছিল এ বাই ই। তো এখানে ফ্লিপ হয়েছে। তো যাই হোক, সূত্র তোমার চেঞ্জ হয়নি, সূত্র দুইটা আগেরটাই আছে। সো এইটা ভালো জিনিস। সো বাম পাশে কি তাই একই জিনিস হবে না? বাম পাশে একই জিনিস, এতটুকু কেন্দ্র হতে দ্বিঘাক্ষের দূরত্ব এ বাই ই। কেন্দ্র হতে শীর্ষের দূরত্ব, সরি, কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব এ ই। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে দুটা আহ উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, দ্যাট ইজ হবে 2 এই। আমাকে যদি বলে দুটা দ্বিঘাক্ষের দূরত্ব কত, দ্যাট ইজ হবে 2 × a/e, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এখানে হচ্ছে ইয়া নাই, এখানে যেটা নাই সেটা হলো হচ্ছে আমরা এর আগে করতে পড়ছিলাম ক্ষুদ্রাক্ষের দেখবো, দ্যাট ইজ 2b। বি এর একটা ভ্যালু ছিল। সো এইখানে আসলে এই বিটা কি মিন করতেছে? এই বিটা আসলে এই অনুভূতি অক্ষের অর্ধেকই হবে। ওই যে তোমাকে একটা আমি বললাম যে আমি যদি এই দুটা পার্টকে উল্টায় নিয়ে উল্টায় দিই তাহলে একটা আমি উপবৃত্ত পাচ্ছি। তো সেইটা যে উপবৃত্তটা তৈরি হতো সেই উপবৃত্তটার ক্ষুদ্রাক্ষটার যে লেন্থটা হইতো সে ততটুকুই হইতো আসলে বি। সো এই ক্ষেত্রে আমাদের ওটা বের করা লাগবে না আর কি। তাও মানে আমরা আসলে ওইটাকে ওই হিসাবে ট্রিট করবো যে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা 2b হিসেবেই ধরবো আর কি। যদিও এখানে আসলে বোঝাতে যাচ্ছে না, কারণ এখানে তো ছেদ ফেদ কোথাও করে নাই। ঠিক আছে, সো বিটা ওইটাই। তো আমরা যদি এই এলিমেন্টস গুলো বের করি, দেখো বের করতে পারি কিনা। ক্রমিক সমীকরণ আপাতত বাদ, পোলার স্থানাঙ্ক বাদ, এলে পরে কেন্দ্রটা কি 0 0। কার জন্য? যদি তোমার আদর্শ সমীকরণটা হয় x² বাই a² মাইনাস y² বাই b², খেয়াল রাখতে হবে। তারপর উপকেন্দ্রটা কি হবে বলো? আচ্ছা, এইগুলো বের করি তো, এগুলো বের করে নি। কালি কি আর আছে? অন্য কালি ইউজ করা যায়? কোন কালি ইউজ করবো? হ্যাঁ, তো এটা ইউজ করি। দেখো, এটা যদি 0 0 হয়, আহ এটা যদি এ হয়, এটা যদি জেড হয়, দেখো এই জেড এর স্থানাঙ্কটা কি এটা হবে কিনা, a/e, 0। আর এটা হবে a, 0। এটা হবে a/e, 0। দেখো তো আমি ঠিক লিখছি? আর বাম দিক থেকে তাহলে এটা হবে -a/e, 0। এটা হবে -a, 0। এটা হবে -a/e, 0। ঠিক আছে।
তাহলে ওই একই এর আগেরটা মুখস্থ ছিল না, উপকেন্দ্রের ক্ষেত্রে কি হবে, প্লাস মাইনাস এই কমা জিরো, আর অনুভূমিক অক্ষের দৈর্ঘ্য হবে 2b। শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক কি হবে, প্লাস মাইনাস a কমা জিরো। দেখো আমি লিখতেছি, কোনোটা না বুঝলে আমাকে বলবো। আর অক্ষের দৈর্ঘ্য কি হবে, 2a। উৎকেন্দ্রিকতা কি হবে, হ্যাঁ এটা একটা ভালো জিনিস, উৎকেন্দ্রিকতা এটা আসতেছি। আগে এগুলা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটাও আসতেছি। আর অক্ষের সমীকরণ, হুম, আর অক্ষের সমীকরণটা কি হবে, y কমা জিরো। আর অক্ষ মানে কি, এক্স এক্সিসটা, y কমা জিরো। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কি হবে, এক্স কমা জিরো, ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস। ঠিক আছে, তারপর দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে, এটা হবে এক্স ইকুয়াল টু, সরি, হ্যাঁ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই নেমরেখার একদম উপবৃত্তের মতোই, হ্যাঁ। নেমরেখার সমীকরণ কি হবে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a। উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব এখানে হবে a মাইনাস a বাই ই, সরি, ঠিক লিখলাম না, হ্যাঁ a মাইনাস a বাই। দেখো তো এটা না, উপকেন্দ্র এবং কি বলছে, নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব এই, আর হ্যাঁ এই মাইনাস এ বাই। পরাবৃত্তের ক্ষেত্রে ও অধিবৃত্তের ক্ষেত্রে ছিল এই মাইনাস এই, কারণ এইটা বড় ছিল, এটার ক্ষেত্রে তো এইটা বড়, তাহলে এই মাইনাস এ বাই। নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব 2 × a/e। অসীম তট, এটা পরে আসতেছে, এটা পরে পড়বো, অসীম তট। এটা সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু বি বাই এ ইন্টু এক্স, আপাতত এটাই মনে রাখো। শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আচ্ছা তাহলে এটা দিছে, তাহলে এটা হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তো দেখো কিছু জিনিস আমি ফিল আপ করিনি, যেগুলো ফিল আপ করছে ওগুলা কি তুমি বুঝতে পারছো কিনা, একদম হচ্ছে উপবৃত্ত ওগুলো জিনিসগুলাই আর কি, নতুন তো কিছু নাই এখানে, দেখানোর জিনিস এখানে নতুন। হ্যাঁ, পজিশনিং গুলো চেঞ্জ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে উৎকেন্দ্রিকতা, এখন এটা একটু মনে রাখো, উৎকেন্দ্রিকতার সূত্র আমাদের চেঞ্জ হয়ে গেছে এখানে। আগেরটা কি ছিল মনে আছে, আগেরটা কি বলো, ওয়ান কি তারপর কি, উপবৃত্তের ক্ষেত্রে বলো তো কি ছিল, যদি এক্স অক্ষের সমান্তরাল হয়। হুম, হ্যাঁ পুরো সূত্রটা বলো, রুট ওভার। এটা, ঠিক আছে, মাইনাস ছিল তাহলে একটা, তাই না। এখানে ওই মাইনাসটা থাকবে না, এখানে হয়ে যাবে প্লাস। কারণ ই এর মানটা বেশি, ওটা থেকে মনে রাখা যায় যে প্লাস হবে। কারণ এই হচ্ছে এর আগের বার থেকে এটা বেশি। ঠিক আছে, মানে বেশি মানে এটা খুবই একটা ফেলাসির মূলক একটা যুক্তি দিলাম আমি। কিন্তু হচ্ছে এটাই আর কি, যে ই এর মানটা এখানে বেশি, এজন্য আগের আগেরটাতে মাইনাস করছিল, এখানে প্লাস করবে আর কি। মনে রাখার জন্য আর কি। এরকম কোনো কারণ নেই। সো ই হচ্ছে উৎকেন্দ্রিকতা মানে তো ই, এটা মানে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস, এটা কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে কি ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার হবে না, এখানে তোমার বড় বিটা ইজ গ্রেটার দেন এ হইতেই পারে। তাহলে এখানে বুঝবো কিভাবে, উপরে কে থাকবে নিচে থাকবে। তো এটা মনে রাখার উপায়টা হলো ওয়ান বাই, আহ হ্যাঁ সেটাও একটা উপায় আছে, অথবা তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে নেগেটিভ স্কোয়ার পজিটিভ স্কোয়ার। ঠিক আছে, যেটার আগে নেগেটিভ থাকবে সেটারটা ওখানে দিবা। যেমন এখানে বি স্কোয়ারটা আছে নেগেটিভ, না বি স্কোয়ার হবে, মানে নেগেটিভ বলতে আবার ওটা বুঝিও না, মানে এটা মনে রাখার জন্য বলতেছি আর কি। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য। আর তুমি যেটা বললা ওটা যদি মনে রাখতে পারো তাহলে তো হয়ে গেল, এক্স অক্ষের সমান্তরাল মানে এ স্কোয়ারটা নিচে হবে, ওয়াই অক্ষের সমান্তরাল মানে বি স্কোয়ারটা নিচে হবে। ঠিক আছে, সো প্লাস হবে আর কি। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এটা কিভাবে বের করব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা, এর আগেরটার ক্ষেত্রে কি সূত্র ছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্রটা কি ছিল। এখানে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ তাই তো আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্রটা কি ছিল এর আগেরটার ক্ষেত্রে, বলো তো। যদি এক্স এক্সিস এর সমান্তরাল হয়,
তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করার সূত্রটা কি ছিল? 2b² ছিল। এখানেও ঠিক তাই, ওটাই 2b², কোনো চেঞ্জ নাই, আগেরটাই। সো একদম উপবৃত্তের মতোই না জিনিসগুলা? হ্যাঁ, একদমই উপবৃত্তের মতো, কিন্তু চিত্রটা চেঞ্জ হয়ে গেছে কেন? কারণ এর মানটা চেঞ্জ করে দেওয়াতে চিত্রটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে, বাট জিনিসগুলো একই রকম ভাবে কাজ করতেছে। ঠিক আছে? তো এখন আমাদেরকে ম্যাথ আসবে, সমীকরণ দিবে, দিয়ে বলবে যে এসব বের করো, যতগুলো এখানে আমি বের করছি এই সবগুলো বের করতে বলবে। সো নিয়ম আগেরটাই, আগের মতোই, জিনিসগুলো বের করা শিখতে হবে, বের করা বের করা লাগবে। এখন এইটা এরকম ভাবে দেখো, এটার ক্ষেত্রেও তোমার জিনিসগুলো এত সহজ ভাবে আসবে না, একটু ঘুরাই দিবে। ঠিক আছে? আচ্ছা, এইটা যেটা আছে, জিনিসটা অসীমতরটা আসতেছি, পরে আসতেছি, একদিনে কত কিছু নিবা? ওটা আলাদা এক টপিক আছে, ওই যে বাইর করে রাখছি, ওই কোথায় জানি, কোথায়, এই যে তোমার অসীমতর, অসীমতম থেকে অধিবৃত্তের সমীকরণ, অসীমতর থেকে অধিবৃত্তের, এগুলা বলবো আর, ঠিক আছে? জিরো জিরো কেন্দ্র ও ওয়াই এক্সিস সমান্তরাল, এটার জন্য বের করতে হবে। তাহলে জিনিসটা কি হবে, আগেরটাই, জাস্ট এটা ওয়াই এক্সিস এর সমান্তরাল করে করা লাগবে। সেটা কি আমাকে করে দিতে হবে নাকি করতে পারবা তুমি? তো এটা তুমি এস ডাব্লিউ থাকলো, এই যে এস ডাব্লিউ বড় করে লিখে দিলাম, করে আমাকে দিবা আর কি। কি করবা, এই পেজে যা যা করছি ঠিক সিমিলার জিনিস এই সব বের করে দিবা, চিত্র আঁকবা, সমীকরণ লিখবা, এই জিনিসগুলো ডান সাইডে লিখে লিখে দিবা আর কি, ছবি তুলে। ঠিক আছে? এরপরে আমরা যেটা করব, আচ্ছা তাহলে দেখো, তুমি যদি এই দুটা জিনিস জানতে পারো, এইটা আর এটা যদি করতে পারো, তাহলে তুমি যে কোনো যেভাবে তো, তোমার আদর্শ আকার তো এই কয়টা, আহ সরি, কি করতেছি, কি হলো, হ্যাঁ, তোমার আদর্শ আকার তো এইটা। তো তোমার মনে আছে কিনা আমরা এইটা তো করতাম না, এক্স মাইনাস এক্স টাকে বড় হাতের এক্স, ওয়াই মাইনাস কে টাকে বড় হাতের ওয়াই ধরতাম, ধরে আমরা জিনিসগুলো ট্রান্সপোর্ট করতাম। এখানেও ঠিক তাই করবো, আগেরটার মতোই, বুঝছো? তাহলে আমরা এই দুটো শিখলে আমাদের হয়ে যাচ্ছে তার মানে। এখন কথা হলো অনাদর্শ থেকে আদর্শ করার উপায় কি? অনাদর্শ থেকে আদর্শ করার উপায়, সো এটা এর জন্য দুইটা ম্যাথ দেওয়া আছে এখানে, আমরা এই ম্যাথটা সলভ করলে বুঝতে পারবো। দেখো, এই ম্যাথটা দেখো, এটা অবশ্যই এসি আমাদের বইয়ের ম্যাথ, 10 নম্বর ম্যাথ এটা। 9x² - 16y² + 72x - 32y -16 = 0 দেওয়া আছে, দিয়ে বলছে এই বক্ররেখাটার প্রকৃতি নির্ণয় করো, মানে হচ্ছে এটা কি অতিবৃত্ত হবে নাকি বৃত্ত হবে নাকি কৌণিক কি হবে, এটা বের করতে হবে। তারপর এর কেন্দ্র বের করা লাগবে, উপকেন্দ্র বের করা লাগবে, নিয়ামক রেখা বের করা লাগবে, লম্বের দৈর্ঘ্য বের করা লাগবে, মানে হাবিজাবি যেগুলো আছে। সো আগে আদর্শ আকার করে নিয়ে আসলে কাজ শেষ। সো নিয়মটা কি, উপবৃত্তে যা করছো এখানেও ঠিক তাই করবা, একদম সেম। 9x² - 16y² + 72x - 32y -16। তো উপবৃত্তের ক্ষেত্রে কি কি করছিলাম মনে আছে? প্রথম নিয়মটা কি ছিল বলো দি, কি করতে হইতো? মানে এটাকে যদি সিম্পলিফাই করতে হয় কি জানি করতে হয়? কি বলছিলাম? হ্যাঁ, এক্স যুক্ত পদগুলো একসাথে, এই যে এক্স যুক্ত পদগুলো একসাথে 72x আছে, হ্যাঁ, -16y² -32y, আর ধ্রুবক পদগুলো সব কি ডান সাইড। তারপর কি করতে বলছি, যে এক্স স্কোয়ার কে খালি রাখতে হবে, তাহলে 9 কমন নাও, তাহলে এক্স স্কোয়ার কত, 8 নং 72 না, 8, 8x, আর এখান থেকে -16 কমন নিতে হবে, ওয়াই স্কোয়ার কে খালি করতে হবে, ওয়াই স্কোয়ার, তাহলে এখানে হবে +2y, 16 × 2 = 32, এখানে 16। এরপর কাজ কি, এটাকে কি করা, পূর্ণবর্গ করা, এরপর কাজ কি, এটাকে পূর্ণবর্গ করা, তাইলে হয়ে যাচ্ছে। তাইলে দেখো করি, 9x² + 8x, এটাকে পূর্ণবর্গ করার জন্য কত যোগ করব,
হ্যাঁ, ওটা ঠিক আছে, বুঝতে পারছি ওটা। এইখানে কত যোগ করবে? এই যে ওয়াই স্কোয়ারটাকে এটা করে 1 না? আচ্ছা, হইলো। এখন এই ডান সাইডে এখানে যে এই দুইটা গুণ করে যে এটা এক্সট্রা আসছে এটা করে দিতে হবে যোগ, যেটা বলছিলাম, তাহলে 144 বললাম। আর আবার এই দুটো গুণ করে যে এক্সট্রা আসে, দ্যাট ইজ -16, সেটাও যোগ করে দিতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার, বোঝা গেছে? তারপর এইটা সূত্রটা লিখে দাও। এক্স প্লাস কি হবে, কত রে, 4, এক্স প্লাস 4 হোল স্কোয়ার -16 ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। আর এখানে করলে কত হয়, 16 16 কাটে, এখানে হচ্ছে 144 আসতেছে। তারপর কাজ কি, 144, এই পাশে 1 আনতে হবে, ডান পাশে 1 আনতে হবে। ঠিক আছে? সো 144 দ্বারা ভাগ করে দাও। 144 দ্বারা ভাগ করলে এক্স প্লাস 4 হোল স্কোয়ার নিচে আসবে 16, মাইনাস, মানে 9 16 144, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার নিচে আসবে 9, এখানে আসবে 1। এখন তুমি ভালো করে তাকায় দেখো, এটা হচ্ছে আমাদের একটা অধিবৃত্তের সমীকরণ। কিভাবে বুঝলাম? এই যে মাইনাস আছে, এই যে এখানে প্লাস আছে, মাইনাস একদম অধিবৃত্তের আদর্শ সমীকরণের সাথে মিলছে কিনা? হ্যাঁ, মিলছে। তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এটা কি ধরনের অধিবৃত্ত? যার কেন্দ্রটা আসে কত বিন্দুতে, -4, -1 বিন্দুতে, এবং যেটা কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। কিভাবে বুঝলাম? সমীকরণ দেখে। এতটুকু কি বোঝা গেছে? হয়েছে? তারপর এখন কাজ কি? এখন হচ্ছে এই জিনিসগুলো বের করতে হবে। কি জানি করতাম আমরা? আমাদেরকে কি করতে হবে? এই যে এটাকে বড় হাতের এক্স আর ওটাকে বড় হাতের ওয়াই ধরতে হবে। তাহলে এই জিনিসটা দেখতে হবে এরকম, বড় হাতের এক্স স্কোয়ার বাই 16 মাইনাস বড় হাতের ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। বড় হাতের এক্স ইকুয়াল টু আমরা ধরছি এক্স প্লাস 4, আর বড় হাতের ওয়াই ইকুয়াল টু আমরা ধরছি কত, ওয়াই প্লাস 1। এখন জাস্ট কি এইটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলো বের করতে হবে। সো এখন তো দেখো, এখানে চিত্র না আঁকলে, না আঁকলেও তুমি বলতে পারবে প্রথম কথা কেন্দ্রটা কত হবে। এই যে কেন্দ্রটা তো বুঝতে পারতেছো, -4 -1 হবে। সো এটার জন্য কি হবে, এক্স এর ভ্যালু হবে 0 আর ওয়াই এর ভ্যালু হবে 0। সো এখান থেকে ছোট হাতের এক্স আসবে হচ্ছে -4, আর বড় ছোট হাতের ওয়াই আসবে -1। তাহলে এটা হবে -4, -1, কেন্দ্রটা বের হলো ও। তারপর কি বের করতে হবে আমাদেরকে? তারপর বের করা লাগবে হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা বলছে, হ্যাঁ, উৎকেন্দ্রিকতা তো লাগবেই, কারণ বাকি তো ইয়ের ভ্যালু বের করো। তো ইয়ের ভ্যালু কি আসবে, 1 প্লাস, উপরে যাবে কোনটা, 9। কেন 9 যাবে? কারণ ওই যে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এটা কত আসবে, তাহলে এটা আসবে 5/4। উপরে 25 আর নিচে 16 আসবে, তাই 5/4। তাই উৎকেন্দ্রিকতার দরকার ছিল আমাদের। এখন কি বের করা লাগবে আমাদের? উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? এক্স ইকুয়াল টু হবে প্লাস মাইনাস এই, আর ওয়াই ইকুয়াল টু হবে 0। তো এটা মানে কি, এক্স এক্স প্লাস 4, আর এটা মানে কি, এর মান হচ্ছে কত আমাদের, এর মান 4, এর মান 4। আর ই এর মান হচ্ছে 5/4, তাহলে এটা হচ্ছে 5 প্লাস মাইনাস 5। তাহলে এক্স ইকুয়াল টু কত আসতেছে, একটা আসতেছে, যদি প্লাস ধরো তাহলে 9, আর যদি আমি ইয়া ধরি, অর -5 ধরি, তাহলে আসবে কত, ও সরি, একটা আসবে 1, অর -5 ধরলে আসবে -9। আর ওয়াই এর ভ্যালু কত আসবে, ওয়াই আসবে ওয়াই প্লাস 1 এগুলো 0, ওয়াই ইকুয়াল টু -1। তাহলে উৎকেন্দ্র একটা এস আসবে 1, -1, আর একটা আসবে কি 1, সরি, -9, 1, -1। ঠিক আছে না? দেখো বুঝতেছো কি না বলো তো? ঠিক আছে? আর কি বের করতে হবে? নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কি হবে, বড় হাতের এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই। এখন এটা মুখস্থের মতো করে নিত, আমি বলছিলাম না উপর থেকে তো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি ওই চারটা, এখানেও তাই। তাহলে চিত্র আঁকতে হবে না তাহলে। তো তুমি তো জানো, তোমার যদি এটা এরকম হয় তাহলে জিনিসগুলো কিভাবে আসবে। তো এটা হবে এক্স প্লাস 4 প্লাস মাইনাস এর ভ্যালু 4, আর ই এর ভ্যালু কত, 5/4। সো 4 ডিভাইডেড বাই 5/4। তো চারটা উপরে উঠে যাবে,
সো এটা আলটিমেটলি কত আসবে? এক্স প্লাস ফোর প্লাস মাইনাস 16/5। সো ওরা আবার অ্যান্সারটা এইভাবে রাখছে, এই যে অ্যান্সারে দেখো এইখানে এইভাবে রাখে দিছে, এই যে। তো আমরা এইভাবে রাখে দিলাম। এরপর কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা কত আসবে? ডি ইকুয়াল টু আসবে 2b² বাই a। সো 2, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে, বি স্কোয়ার ভ্যালু হচ্ছে 9, এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এটা আসছে 9/2। তো 9/2, তো 9/2 চলে আসলো। এল এল প্রাইম কেন? ওই যে আমরা এল এল প্রাইম দিয়ে প্রান্ত বিন্দুগুলোকে রিলিজ করতেছি, এই আর কি। তো এখানে মূলত আমার শেখানো ছিল অনাদর্শ থেকে আদর্শ কিভাবে করবা, সেটা উপবৃত্তে যা করছো এখানেও তাই আসবা। এখানে অটোমেটিকলি মাইনাস চলে আসবে। জাস্ট মাথায় রাখবা এক্স এবং ওয়াই গুলোকে একসাথে করবো, ধ্রুবক পদ গুলোকে ডান দিকে রাখবো, হোল স্কোয়ার বানাবো, আর ডান সাইডে 1 বানাবো, শেষ। সো এটা এস ডাব্লিউ থাকলো, পাশে করবো। এরপর সমীকরণ থেকে উপাদান নির্ণয়, এস ডাব্লিউ বাছাই করবা। সমীকরণ থেকে উপাদান নির্ণয়, এস ডাব্লিউ বাসায়, এটাও একই জিনিস, এস ডাব্লিউ। এগুলো সব করবা, নিজে ট্রাই করবা, তারপর আমি কালকে করে দিব যদি না পারো। ইভেন কি আমি এটাও এস ডাব্লিউ দিতে পারি, কারণ এসপি ইকুয়াল টু ইপিএম আছে। সো এটা নতুন আমার কোনো শিখার নাই, ঠিক আছে। হ্যাঁ, এইটা শেখানোর হয়তো আছে বিভিন্ন শর্ত থেকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করা, এটাও একদম উপবৃত্তের যা লেকচার দিছি এটা ঠিক তাই, একদমই তাই, ঠিক আছে। তাও আমি এটা বলবো, সমস্যা নাই এর পরের দিন। তো আজকে আমার এখান থেকে আমি সাইন অফ, এরপরের দিন যা আছে দেখবো।